তোলাবাজি। বঙ্গ রাজনীতিতে এই শব্দ নতুন নয়। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ না, এটাও নতুন নয়। কিন্তু মেয়রের ওএসডি তিনি তোলাবাজি করছেন, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে। এই অভিযোগটা অবশ্য বঙ্গ রাজনীতিতে নতুন এবং তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আর নিঃসন্দেহে এই অভিযোগ সামনে আসার পর তা শাসক দলের অস্বস্তি যে বহু গুণ বাড়িয়ে দেবে তার নতুন কি। এরই পাশাপাশি আপনাদের দেখাবো সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার মর্গের দেহ নিয়েও অনিয়মের বিস্তর অভিযোগ সামনে এলো। এই আলোচনায় সবিস্তারে তা রাখবো আপনাদের সামনে, কিন্তু শুরুতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অভিষেকের নাম করে প্রতারণা, তোলাবাজি, মেয়রের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভিযোগটা আবার জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিস থেকে। ফলে নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে এই ধরনের অভিযোগ, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জমা পড়া মেয়রের ওএসডির বিরুদ্ধে, নতুন তো বটেই। প্রমোটারের থেকে টাকা নেওয়ার অভিযোগ শুভেন্দুর নিশানায় আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলর। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, একটি ভিডিও পোস্ট করেছেন এবং এইভাবে স্পষ্ট অভিযোগ করছেন এই তৃণমূল কাউন্সিলর তিনি স্কোয়ার ফুট হিসাবে একজন প্রমোটারের সঙ্গে রফা করছেন। ভিডিওতে কি রয়েছে সেটাও রাখবো আপনাদের সামনে। আরজিকর মেডিকেলে সন্দীপের নির্দেশে মর্গেও বেনিয়ম, তৎকালীন ফরেন্সিক প্রধানকে সিবিআই তলব। আজকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন সেই তৎকালীন ফরেন্সিক প্রধান। এই ফরেন্সিক প্রধানকে তার দাবি তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ তিনি সন্দীপ ঘোষের এই বেনিয়মের প্রতিবাদ করেছিলেন। জামিন পেলে বীরভূমের মতো পুনর্বহাল হতে পারেন পার্থ মামলায় বিচারপতির মুখে কেষ্ট কাহিনী। একেবারে এই দিকে ইঙ্গিত করেছেন বিচারপতি যে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর এখনো বীরভূমের সভাপতিই রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পরিচয় দিয়ে মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির মারাত্মক অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর। মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং এই অভিযোগ একের পর এক আসছিল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। সরাসরি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। এইটা আমাদের জানাও যে অভিযোগটা ঠিক কি এবং কি মর্মে শেক্সপিয়ার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ডাইরেক্ট এই অভিযোগ জমা পড়েছে। দেখো সুব্রজিৎ, গতকাল এই অভিযোগ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ক্যামাক স্ট্রিটের অফিসের একজন স্টাফ, তার অফিসের স্টাফ, তিনি অভিযোগ করছেন শেক্সপিয়ার সরণি থানায়। এবং অভিযোগে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার যিনি ওএসডি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে মিসইউজ করে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিভিন্ন ব্যক্তিকে ইনডিউস করছেন এবং তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা এক্সটর্শন করা হচ্ছে। এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অভিযোগে আরো যেটা লেখা হচ্ছে ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির কোনো সম্পর্ক নেই, অথচ তাদের যেটা অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে মেয়রের ওএসডি বিভিন্ন ব্যবসায়ীকে ইনডিউস করছেন। এরকমই অভিযোগ গতকাল শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক স্টাফ তিনি দায়ের করেন। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টাতে অফিসিয়ালি এখনো পর্যন্ত কিচ্ছু জানানো হয়নি। আমরা পুলিশের একাধিক কর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে যেটা জানা যাচ্ছে যে অভিযোগটি ডেপুটি কমিশনার সাউথ এবং শেক্সপিয়ার সরণি থানা দু জায়গাতেই রিসিভ হয়েছে। পুলিশ এনকোয়ারি করছে, এখনো পর্যন্ত এফআইআর করার প্রক্রিয়া বা ওএসডি কে নোটিশ করা ইত্যাদি এগুলো এখনো হয়নি। বেশ বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে ছবিটা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই ওএসডি তিনি কিন্তু একেবারে মেয়রের যে আসন তার পাশে বসেন। এইখানে প্রশ্ন যে মেয়রের অফিসে বসে মেয়রের পাশে বসে একজন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে একের পর এক সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছেন, তোলাবাজি করেছেন, কিন্তু মেয়র তিনি কি কিছু জানতেন না? মেয়র কি বলছেন আপনাদের সামনে দেখাবো এবং একই সঙ্গে রাখবো বিরোধী দলনেতা গোটা বিষয় নিয়ে তার কি বক্তব্য, পরপর দেখুন। আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। সেটা বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে,
সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আমি বলছি সমীরদা, এইটা বিস্ময়ের। আমি আবার ওই ছবিটা দর্শকদের দেখানোর জন্য বলবো যে মেয়রের পাশের আসনে বসে আছেন এই ওএসডি, যার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একজন কর্মী তিনি অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হলো, গোটা বিষয়টা সম্পর্কে মেয়র পুরোপুরি অন্ধকারে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে তার অফিস থেকে একজন কর্মী যদি থানায় অভিযোগটা না করতেন, এ তো কখনো সামনে আসতো না। মেয়র জানেন না কিছু? মানে আজকে যদি সজল ঘোষরা বলেন, এর থেকে বড় প্রমাণ কি থাকে যে কলকাতা পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর, আপনি দোষ দেবেন কিভাবে? না, শুভ্র, প্রথমেই বলি, কেউ কোনো যদি বেআইনি কাজ বা দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে সবসময় সব অভিযোগ মানে যে সব সত্য এমন নাও হতে পারে। কিন্তু এটা আমার দেখার বিষয় যে দুটো নাম ব্যবহার করা হচ্ছে, যে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ফিরহাদ হাকিমের অর্থাৎ মেয়রের ওএসডি, স্বাভাবিকভাবে এটাও দেখতে হবে যে পুলিশ যে নিরপেক্ষতা হিসেবে কাজ করবে, সেই জন্য তদন্ত পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এমন নয় যে আমি আপনার কাছে আসছি। আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনি বলছেন সব অভিযোগ করা মানে সত্যি নয়, তার মানে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী যিনি অভিযোগ করেছেন সেটা সত্যি নাও হতে পারে। না, এমনও এখন তদন্তের আগে একটা অভিযোগ আসছে, এই অভিযোগের বিশেষে আমরা আজকে তর্ক বিতর্ক সমালোচনা, নিঃসন্দেহে এটা খারাপ যদি সেটা সত্য হয়। কিন্তু যদি সত্য না হয় তখন তো এটাকে আবার দেখতে হবে স্বাভাবিকভাবে। এটা তো ফিরে থাকবে একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী করছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে তৃণমূল কংগ্রেসে নাম্বার 2 হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অফিস থেকে করা হচ্ছে, অফিসের একজন অস্বীকার করছি না আমি। কিন্তু আমরা এটাও তো ঠিক যে এই এনকোয়ারি প্রাথমিকভাবে যার ওএসডির নামে উঠেছে অর্থাৎ মেয়রের, তারও তো একটা অফিসিয়ালি তার এনকোয়ারি করতে হবে। কিন্তু আমি আরেকটা পার্টে আসতে চাইবো। আমার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সজলতা লাগলো যে মেয়র সাহেবের বক্তব্য যখন শুনছিলাম, বলছি কোথাও মেয়রকে জানানো হলো না, তাকে না জানিয়ে থানায় অভিযোগ জানানো হলো। আমি বলছি মেয়রকে তাতে কিছুটা অসন্তুষ্ট মনে হলো আপনার? না, অ্যাটিটিউডে মনে হলো অসন্তুষ্ট, কিন্তু কেউ পয়সা তুলছে তো মেয়রকে জানাবে কেন? বেআইনি বাড়ি করলে মেয়রকে জানাবে। আর সমীর দা তো দেখছি অভিষেকের থেকে বড় নেতা। অভিষেকের অভিযোগ, অভিষেকের অফিস থেকে যে অভিযোগ আসছে, সেই অভিযোগ সত্যি না মিথ্যে সে কথা বলবার জন্য উনি এবিপি আনন্দে বসছেন তৃণমূলের হয়ে। মানে তৃণমূলের মমতা অভিষেক বিরোধী। 1 মিনিট আমি বলতে দিন, আপনার সময় আমি বলিনি। বলছি দেখুন, ব্যাপারটা হচ্ছে মেয়রকেও ফাঁসিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদা ওই কেডি সিং এর টাকায় সেইটাও করেছিল, ম্যাথু স্যামুয়েলকে দিয়ে করেছিলেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মেয়রের ওএসডিকেও ফাঁসালেন তিনি। ভাবুন জিনিসটা, মেয়র বলছেন যে আমাকে জানাতে পারতেন, আপনাকে কেন জানাবে? আপনি কি পুলিশ? আপনি পুলিশ কর্তা, আপনি শেক্সপিয়ার থানা ডিসি সাউথ, আপনি সিপি কিছু তো নয়, আপনাকে কেন জানাবে? এই যে রাজনৈতিকভাবে এরা মনে করছে পশ্চিমবঙ্গটা বাপের জমিদারি। আসলে আপনারা ভেবেছেন কখনো এই যে মেয়রের আসনে আগে কারা বসেছেন বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর এখন বসেছে দেশের শত্রু ববি হাকিম, যারা মিনি পাকিস্তান নেতা। এরা লুঙ্গি পরে খাটে শুয়ে শুধু বিস্ময়ের নয় চয়নদা, এটা সমানভাবে উদ্বেগের। কলকাতা পুরসভা, এই কলকাতা পুরসভা, প্লিজ আমার প্রশ্নটা চয়নদা শুনতে পাবেন না। আমি বলছি চয়নদা, কলকাতা পুরসভার অভিভাবক হিসাবে আমরা বলে থাকি যে নাকের ডগায় চুরি চামারি হচ্ছে। আমি বলছি পাশের আসনে যিনি বসে রয়েছেন তিনি এইভাবে প্রতারণা এবং তোলাবাজি করে যাচ্ছেন, মেয়র জানেন না, অভিভাবক হিসেবে সবটা তার অন্ধকারে, তার জ্ঞান তো কিছু, তিনি কিছুই জানেন না, টোটাল ডার্কনেস। একটা কথাই বলবো, সেন্সাইড গোলটা সেন্সাইড হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যদি অভিযোগ আসে যে মেয়রের ওএসডি, মেয়র বসে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের, তিনিও একজন নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস মানে ক্যামাক স্ট্রিটের অফিস বোধ হয়, সেই ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই শেক্সপিয়ার সরণি থানায় জানানো হয়েছে। সুতরাং এটা পুরোটাই সেন্সাইড গোল। অভিষেক ব্যানার্জির অফিসের জন্য টাকা তুলছেন তিনি মেয়র সাহেবের ওএসডি। এনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে চিনি। কিন্তু
ইনি যদি তার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে তিনি নির্দোষ, সেটা তাকে প্রমাণ করতে হবে, তার অফিসকে প্রমাণ করতে হবে। এবং খুব স্পষ্টভাবে এই যে কথাটা বলবার সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দলের অফিসের জন্য তাকে টাকা তুলতে হচ্ছে, এই কম্পালশনটা এলো কোথা থেকে সেটাও জানতে হবে। এইখানে এতগুলো প্রশ্নের উত্তর শুধুমাত্র আমাকে বলতে পারতো, ওনাকে যদি ববি হাকিমকে যদি জানানো হতো তাহলে উনি কী করতেন? উনি এনকোয়ারি করতেন গিয়ে টাকাটা তোলা বেআইনি সেটা বলতেন প্রেস কনফারেন্স করে, সেটা বলতেন। আমাদের এটাই জানবার কথা। সলিল ভট্টাচার্যের কাছে আসতে যাবো। আমি বলছি এই খবরটা প্লিজ 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 আমি বলছি সলিলদা, মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত আপনিও শুনলেন, আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী বলছেন এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি, এমনকি যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ বা তাকে নোটিশ কোনোটাই পাঠানো হয়নি। আমি বলছি উল্টো দিকে, যদি কোনো বিরোধী রাজনৈতিক দলের তার বিরুদ্ধে অভিযোগ থাকতো, আমি বলছি পুলিশের ক্ষেত্রে এই স্লো অ্যান্ড স্টেডি রূপটাকে দেখতে পারতেন, নাকি অত্যন্ত দ্রুত পুলিশ অ্যাকশন নিত? আমি বলছি কোথাও কি পুলিশের উল্টো দিকে কে রয়েছে, অভিযোগ কার দিকে, তা দেখে পুলিশ তদন্ত গতি স্লত হবে না দ্রুত হবে সেটা স্থির করে। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার মিলিয়ন ডলার কোশ্চেন। দেখো, এটা লফুলি কিন্তু এই ওএসডি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই কিন্তু এফআইএনডেম অ্যাকিউজ হবে। কারণ আমি যদি তুমি দেখো, হ্যাড দেয়ার বিন এনি আদার পার্সন আদার দ্যান অভিষেক ব্যানার্জি, তাহলে দুজনের এগেন্স্টই এফআইআর হবে। আর একটা খুব আনএথিক্যাল এবং ইলিগাল হচ্ছে, যদি তাই হয়, যদি অভিষেক ব্যানার্জিটা যদি প্যালপেবলি ফলস হয় এবং অভিষেক ব্যানার্জি যদি সত্যি উনি কনসার্ন থাকেন, তো হোয়াই হি হিমসেলফ ইজ নট লজিং দি কমপ্লেন? উনি কেন নিজে কমপ্লেনটা নিজের হাতে লিখছেন? ওনার কোন অফিসের স্টাফ সে লিখেছিল? দুটোর মধ্যে কিন্তু খুব ডিসপ্যারিটি আছে। না, তার আমি একটা কারণ বলছি, সেটা হচ্ছে এই যে অভিযোগগুলো প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেখানে একাধিক অভিযোগ এসেছিল এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী তিনি কর্মী কেন? ব্যাপারটা তো হচ্ছে অভিষেক ব্যানার্জির অফিস, সে তো কর্মী, সে তো পেইড এমপ্লয়ি, সে তো পেইড এমপ্লয়ি। ওটা অন্য কথা। কোনো কেউ, নোবডি ইজ অ্যাবভ ল। ওএসডির এগেইনস্টে যে কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনেন্ট শুড বি আইদার অভিষেক ব্যানার্জি হিমসেলফ অথবা হিজ অফিস স্টাফ আচ্ছা, আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের দিয়ে রাখবো যে এই আরজিকর কাণ্ড তার বিচারের দাবিতে মহালয়ায় মহামিছিল হতে চলেছে। 2রা অক্টোবর এই মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মহালয়ার দিন মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশের ডাক। সন্দীপ সরকার বলবেন বিস্তারিত। দেখো, আজকের এই গণকনভেনশনের মঞ্চ থেকে বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছেন। 1 নম্বর কর্মসূচি, তারা 29 তারিখ পাড়ায় পাড়ায় সন্ধ্যাবেলা মিছিলের ডাক আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। এর পর 2 তারিখ অর্থাৎ মহালয়ার দিন 2রা অক্টোবর মহা সমাবেশ এবং মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এই মহামিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে, সেরকমটাই তারা রুট ম্যাপ বানিয়েছেন এবং ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছেন মহালয়ার দিন। এর পাশাপাশি সেই একই দিন অর্থাৎ মহালয়ার দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি স্থাপন তারা করতে চাইছেন, সেই কর্মসূচিও তারা আজকে ঘোষণা করেছেন এই আজকে গণসমাবেশের মঞ্চ থেকে। এর পাশাপাশি আরও একগুচ্ছ কর্মসূচির ঘোষণা, তাদের এই পুজোর সময় তাদের এই আন্দোলন এটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চান এই সম্পর্কে একগুচ্ছ পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিন্তু আজকের এই গণসমাবেশের মঞ্চ থেকে তারা আজকে ঘোষণা করতে চলেছেন। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর তোলাবাজির আরেকটা অভিযোগ এবং দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসছি। মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মী করছেন। এবার আরেকটা তোলাবাজির অভিযোগ আপনাদের দেখাবো, যে অভিযোগটা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং তিনি বলছেন যে স্কোয়ার ফুট হিসেবে টাকা নিচ্ছেন 125 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলর। দেখুন, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। আমি সে কথা বলছি না, অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। স্কোয়ার ফিট পিছু প্রমোটারের কাছ থেকে টাকা চাইছেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে প্রমোটারের দর কষাকষির ভিডিও ক্লিপ পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কত কি, আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই সম্বন্ধে কোনো আইডিয়াও নেই বা কোনোদিন কি এর উপরে আমি
অনার্সি বাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। হ্যাঁ, ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূল কংগ্রেসের ঝাড়ের বাঁশ সবই সমান, দুর্নীতি এবং এদের নেতানেত্রীরা সমর্থক। কলকাতা পুরসভার আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন। 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী ছন্দা সরকার এক প্রমোটারের সাথে রফা করছেন। 80 টাকা করে স্কোয়ার ফিট বলছেন, টোটাল বিল্ডিং এ যা স্কোয়ার ফিট আছে, মানে এখন তিনটা হিসাব করে না একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর টোটাল ছাদটা হিসাব করে একটা হিসাবে জমিটার তো হিসাব আছে, তাহলে জমিটার হিসাব করে শুভেন্দু বাবু যেন আমার সামনে এসে বলতে পারে, তাহলে আমি ওকে কিভাবে পায়ের জুতো খুলে মারতে হয় আমিও জানি। আমার সঙ্গে শুভেন্দু বাবুর কোনোদিনও দেখা হয়নি যখন উনি তৃণমূলে ছিলেন। তৃণমূল থেকে তো অনেক কামিয়ে গেছেন। এখানে কয়েকটা চামচা বিজেপি আছে, সেই চামচাগুলো বলে দিয়েছে নাকি ওনাকে? সেই চামচাটার নাম বলতে বলুন, আমি সেই চামচাকে চাপকে ঠিক করে দেবো। 80 টাকা করে স্কোয়ার ফিটে যে অভিযোগ কি আনবো, প্রমাণ দিয়েছি সামনে, তো বলছি সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। প্রমোটারদের সঙ্গে নেতানেত্রীদের কাটমানি সম্পর্কের অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশ করে যেভাবে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেন তা যে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো তা নিয়ে সন্দেহ নেই। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সেটা সত্যি না মিথ্যে তা তো আমরা জানি না, কিন্তু সমীরদা এই ভিডিওতে এই কথাগুলো বলতে শোনা যাচ্ছে, আমি শুনেছি ও স্কোয়ার ফুট হিসাবে নেয়, 150 টাকা করে নেয়। আমি সেটাও বলছি না, অত দরকার নেই, 80 টাকা করে দিলেই আমার হয়ে যাবে। তারপরে এই কথাটাও শোনা যাচ্ছে বলতে, ওই 1 লাখ টাকা আমাকে দিও তাহলে আমার হয়ে যাবে, আর আমার দরকার নেই, তোমরা কাজ করো। আমি বলছি এতদিন পর্যন্ত বিরোধীরা অভিযোগ করতো, মানে অভিযোগটা শোনা যেত যে শাসক দলের কাউন্সিলররা স্কোয়ার ফুট হিসাবে টাকা নেন। আজকে শুভেন্দু অধিকারী বলছেন তো ভিডিও প্রমাণ দিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি, আবারও বলছি যে সব অভিযোগ মানেই যে সব সত্যি হবে এমন নয়, এটা তদন্তের ব্যাপার। তদন্ত যদি অভিযোগ আসে তার প্রুফ দিয়ে তদন্ত হবে না। তার কারণ হচ্ছে এই বিরোধী দল 2 বছর আগে অনুব্রত মণ্ডলকে বালি, কয়লা, গরু দুর্নীতির কারণে তাকে আজকে তিহার জেলে যেতে হয়েছে, সিবিআই তারপরে ইডি। আজকে 2 বছর পরে তিনি জামিনে মুক্ত। স্বাভাবিকভাবে এরা প্রমাণই করতে পারলো না যে দুর্নীতি হয়েছে কি হয়। আমি দর্শকদেরও এবং সমীরদাকে বিশেষ করে আমি স্মরণ করিয়ে দিতে চাইবো। সমীরদা আপনি শুনুন না, মিলন সর্দারকে চেনেন? মিলন সর্দারকে চেনেন? আমি সবাইকেই চিনি। কে বলুন তো? আপনারা 9.25 লক্ষ টাকা অপহরণের জন্য তিনি দাবি করেছিলেন। আচ্ছা শুনুন না, তৃণমূলের কাউন্সিলর। আচ্ছা 2023 এবং 2022 সালে ত্রিপুরার একই ব্যবসায়ীকে তিনি অপহরণ করেছিলেন, 9.25 টাকা মুক্তিপণ আদায় করেছিলেন। আবার তিনি তৃতীয়বারের জন্য শাসক দলের কাউন্সিলর। আমি বলছি এইগুলো শাসক দল কিছুই জানতো না। এটা সিবিআই গ্রেফতার করেনি, সিআইডি গ্রেফতার করেছিল। তারা আজকে কোথায়? দায়িত্ব তো সিবিআই ইডি ছিল। এটা কোনো সিবিআই ইডি নয়, মিলন সর্দারকে সিআইডি গ্রেফতার করেছিল। ফাইন, আমি এখানে সজল ঘোষের কাছে আসতে যাবো। আমি বলছি প্লিজ, আমি এবার সমীরদাকে থামালাম, আমি সজলদার কাছে আসছি। আমি বলছি আমি আবার ওই অংশটা প্লিজ সমীরদা এবার থামুন। সেটা হচ্ছে সজলদা এই জায়গাটা আপনি খেয়াল করুন, যেখানে উনি বলছেন, যেখানে এই কথাটা ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে আমি শুনেছি ও স্কোয়ার ফুট হিসাবে টাকা নেয়, ও 150 করে নেয়, আমাকে 80 করে দিল। তার মানে আমি বলছি, এক সেকেন্ড, আমি বলছি যে তৃণমূল নেত্রী যেখানে একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন, কাটমানি ফেরতের বার্তা। আচ্ছা দর্শকদের বোধহয় এটাও স্মরণে থাকবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন ক্ষুব্ধ হয়েছিলেন, সমব্যথী 2000 টাকা থেকেও কাটমানি নিতে হবে। আমি বলছি সেইখানে সেই শাসক দলের কাউন্সিলর যখন বলছেন ও 150 নয় আমাকে 80 দিলেই হবে, তার মানে ওই দুর্নীতিরা প্রতিষ্ঠিত করছেন এবং সেই সঙ্গে নিজেকে সেই দুর্নীতির বৃত্তের মধ্যে নিজেকেও আনছেন, যেখানে দলনেত্রীর দুর্নীতির বিরুদ্ধে বারবার বার্তা দিচ্ছেন। দলনেত্রীর বার্তাও যেমন আর তার বার্তা বহগরাও তেমন। আমি আপনাকে বলি ইনি কিন্তু সস্তার, বাকিরা 150, কলকাতার এদিকে একটু মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার দিকে ঢুকলে সেখানে 500।
সেখানে উনি 80 টাকা। একটা মায়ের বয়সী মানুষ তৃণমূল দল করার ফলে আজকে এইভাবে টাকা নেয়, চোরে পরিণত হয়েছে শুধু ওই তৃণমূলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য। একটু আগে মেয়র বললেন যে আমাকে জানাতে পারতো। আচ্ছা, মেয়র কি জানেন না যে তার ছায়াকে মাটিতে পড়তে দেয় না? পুরসভার অধিবেশনে যে ঘরে ঢুকে বসে থাকে, সে সারাদিন মাল তুলছে কার হয়ে? সে তো টাকা তোলে মেয়রের হয়ে। মেয়রের হয়ে টাকা তোলে, অভিযোগ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এখানে বলছে ওইসব অভিযোগ মিথ্যে। আমি বলি দেখুন, আজকে একজন কদিন আগে বারাসাতের একজন কাউন্সিলর ধরা পড়েছে কিসের জন্য? সে মানে মুক্তিপণ আদায় করতে গিয়ে। কে ধরেছে? রাজ্য পুলিশ ধরেছে। আর এখানে এসে কিছু লোক শিক্ষিত হয়ে অবান্তরের মতো চেঁচাচ্ছে। এদের নিজেদের লজ্জা নেই নাকি? আমি বলছি যে বলছে জুতো খুলে মারবো, আরে মানুষ এদেরকে জুতো দিয়ে মারবে, শুভেন্দুকে কি জুতো দিয়ে মারবে? আরে শ্রমিকরা মানুষ এদের জুতো দিয়ে মারবে, এইভাবে টাকা তোলা। আমি এইখানে দর্শকদের একবার স্মরণ করিয়ে দেবো যে গার্ডেন রিচের ঘটনা যখন ঘটেছিল, খুব বেশি দিন নয়, কয়েক মাস আগের, সেই গার্ডেন রিচের ঘটনা ঘটার সময় সম্ভবত 12 জনের মৃত্যু হয়েছিল নির্মীয়মান বাড়ি ভেঙে। আমি বলছি সেই সময় গার্ডেন রিচের বিষয়টা যখন ঘটে তখন এই প্রশ্নটা উঠেছিল যে কাউন্সিলরদের এত বৈভব কেন? আপনাদের মনে থাকবে যে ডেপুটি মেয়র তিনি পর্যন্ত বলেছিলেন যে কাউন্সিলর যারা জনপ্রতিনিধি তাদের স্বচ্ছতা এবং সততা থাকা উচিত। আমি বলছি সেইখানে এই রকম ঘটনা যদি, আমি একেবারে একটা জায়গায় সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর সঙ্গে যে মামলা করা উচিত। এই ভিডিও যদি ফেক হয় তাহলে শুভেন্দু একজন জনপ্রতিনিধির মানহানির চেষ্টা হয়েছে, তাহলে অবশ্যই ওই 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তাহলে তো মামলা করা উচিত শুভেন্দু অধিকারীর নামে। তার কারণ জনপ্রতিনিধিকে তিনি মেলাইন করার চেষ্টা করেছেন। আপনিও কাউন্সিলর ছিলেন একটা সময়। আমি যদি এই অভিযোগ আমার নামে আসতো আমি মামলা করেই ফেলতাম। এতক্ষণ আপনার সামনে বলতে দিন চন্দাকে, মামলা করেই ফেলতাম। এই ধরনের ন্যাচারালি এই ধরনের অভিযোগ তো ডিফেম করার অভিযোগ বলেই আমাদের ধারণা হয়। তাকে যদি উনি না করে থাকেন, ভিডিওটা যদি প্রভোকেশন করে অন্যভাবে করানো হয়ে থাকে, সাজানো হয়ে থাকে, তাহলে অবশ্যই মামলা করার অধিকার ওনার আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন তো, যে এখনও পর্যন্ত যেমন ওই অভিষেক ব্যানার্জির অফিস থেকে যে অভিযোগটা এসছে সেটার এগেন্সটে তৃণমূল কিচ্ছু বলেনি। এখনও পর্যন্ত অফিসিয়ালি তৃণমূলের পক্ষ থেকে ওই ভদ্রমহিলা যে শুনলাম, ওনাকে আমি চিনিও, যেহেতু একসঙ্গে কাউন্সিলর ছিলাম আমরা, উনি 2015-তে বোধহয় জিতেছিলেন প্রথম। তো উনি খুব জোর গলায় শুভেন্দুকে জুতো মারবেন বললেন। কিন্তু আমার কাছে কথা কি জানেন তো, ওই জুতো মারবার কথাটা উনি বলছেন কেন? তৃণমূলের পক্ষ থেকে অপপ্রচার বলা হচ্ছে না কেন? দক্ষিণ কলকাতার এরা বরিশা চত্বরে বেহারা তৃণমূলের যারা উপরের দিকে আছেন, বা তৃণমূল কংগ্রেসের যারা যিনি পরিষদীয় দলের ফিরহাদ হাকিম, তিনি কেন বলছেন না কিছু? আমি এইখানে বলছি যে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের তরফে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এইবারে যে ছবিটা আপনাদের দেখাবো সেটা দুর্নীতি এবং বেনিয়মের বোধহয় যাবতীয় যা দৃষ্টান্ত সবকে পেছনে ফেলে দিয়েছে। তার কারণ আর.জি. কর মেডিকেল কলেজ, যেখানে মর্গেও নাকি দুর্নীতি এবং বেনিয়ম সমানভাবে হয়েছে। এই দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের নজরে মর্গের বেনিয়ম। কীরকম বেনিয়ম? ফরেন্সিকের যিনি তৎকালীন বিভাগীয় প্রধান ছিলেন, দেহ যখন পোস্টমর্টেমের জন্য আসছে সেই দেহকে একেবারে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সেই দেহকে দিতে হবে, তিনি অস্বীকার করেছিলেন এবং তারপর তার দাবি অনুযায়ী তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিক গোটা বিষয়টা তৎকালীন যিনি ফরেন্সিকের বিভাগীয় প্রধান, কিভাবে বেনিয়ম হয়েছে তার কি অভিযোগ দেখুন। 2022 সালের ডিসেম্বর মাসে একটি চিঠি আসে একটি সংগঠনের তরফে আর.জি. করের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানের কাছে। চিঠিতে দাবি করা হয়েছিল 6টি মৃতদেহ দিতে হবে। সেই সময় আর.জি. করের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ছিলেন সোমনাথ দাস। পরবর্তীতে তাকে আর.জি. কর থেকে ট্রান্সফার করা হয় বাঁকুড়াতে। আর.জি. করের ইএনটি ডিপার্টমেন্ট। এবারে সেই যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা আসে হচ্ছে ওদের একটি অ্যাসোসিয়েশন থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার যে অ্যাসোসিয়েশন, ওটোলারিঙ্গোলজি ডিপার্টমেন্ট। এটা আসে হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাস নাগাদ। এবং সেই সময় এই জিনিসটাতে আমি একটু অবাক হয়েছিলাম যে এই রিকোয়েস্টটা আমাদের কাছে এসছে কেন, বিশেষ করে আমার কাছে এসছে কেন? কারণ ফরেন্সিক মেডিসিন থেকে অ্যাকচুয়ালি দেহ সাধারণতভাবে কখনোই কোনো ওয়ার্কশপ বা কোনো কিছুর জন্য যাওয়ার কথা নয়। কারণ এটা আমারই সই করা এই চিঠিতেই আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে এরকম কোনো ডেড বডি যেটা ফরেন্সিক মেডিসিনে পোস্টমর্টমের জন্য এসছে সেটা দেওয়া যায় না কোনো। সেই পেশেন্ট পার্টির পারমিশনটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা যে কোনো কারণে যদি দেহকে অন্য কারণে ব্যবহার করা হয়, যেরকম ধরা যাক অ্যানাটমি ডিপার্টমেন্টে যখন দেহ দান করা হয় তখন
তখন কিন্তু পেশেন্টের যে বাড়ির লোক তারা সেই ব্যক্তি যিনি জীবিত অবস্থায় একটা দেহদানের অঙ্গীকার করে গেছেন সেইটাকে মান্যতা দেওয়ার জন্য তারা অফিসিয়ালি বডিটিকে দান করে এই কাজের জন্য। কোনো ডেড বডিতে যদি আমি পোস্টমর্টমের আগে কোনো ধরনের কাটাছেঁড়া, অন্য কোনো রকমের কাটাছেঁড়া করি, তাহলে দিস ইজ আ লস অফ এভিডেন্স। যেদিন এই চিঠিটি দেওয়া হচ্ছে এবং এই চিঠিটি পরবর্তীকালে যখন আমি দেখেছি, তখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেই সময় আমি অ্যাজ আ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর অফিসিয়েটিং নেই, আমাকে সেই সময় হেডশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন প্রিন্সিপালের থ্রু দিয়ে, এবং এই প্রিন্সিপাল সেইটা ফরওয়ার্ড করেছিল হচ্ছে তৎকালীন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এখন যিনি আছেন আর কি, তার কাছে ফরওয়ার্ড করে হয়েছিল। 22 তারিখ আপনি লিখে দিলেন যে আপনি দিতে পাচ্ছেন না, আর আপনি ট্রান্সফার হলেন কবে? এই মানে আপনি পদ হারালেন কবে? আমি হারিয়েছিলাম পদ হচ্ছে 21 তারিখ, 21শে জানুয়ারি। এখানে এই চিঠিতে কি লিখছেন? এখানে যে চিঠির বয়ানটা আমরা পাচ্ছি, কি বলা হচ্ছে প্রিন্সিপালের তরফে? প্রিন্সিপালের তরফে বলা হচ্ছে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এফএমটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এটিই তার বয়ান। মানে প্রয়োজনীয় পদক্ষেপ বলতে কি বোঝায়? সম্ভবত যেটা উনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে ডেড বডিগুলি যেন তিনি দিয়ে দেন, মানে যেরকমভাবে চাওয়া হয়েছে ফ্রেশ ডেড বডি ফরেন্সিক থেকে, সেই ডেড বডিগুলো যেন তিনি দিয়ে দেন। তারপরে আরেকটি নোটশিট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5ই জানুয়ারি 2023, অর্থাৎ যেদিন সম্ভবত এই ওয়ার্কশপটি হলো। 5 জনের নাম রয়েছে, 5টি দেহ দেওয়া হয়েছে বলে এখানে উল্লেখ রয়েছে। একটা প্রফুল্ল কুণ্ডু, কানাইলাল ধর, প্রশান্ত কুমার দাস, জয়পাল মাহাতো, প্রশান্ত বাগ, এই দেহগুলি দেওয়া হচ্ছে। এবং ইএনটি বিভাগের তরফে ডক্টর ডি দাস এই দেহগুলিকে রিসিভ করছেন বলে লেখা হয়েছে। মানে তাহলে কি দেহগুলো দিয়ে দেওয়া হয়েছিল? অবশ্যই, কেননা আমি খুব ভালো করেই ওখানে ছিলাম যেদিন ওয়ার্কশপটি হয়, সেদিন আরজি করের পুলিশ মর্গ থেকেই 5-5টি দেহ ওখানে যায়। মানে সেগুলো মানে কি জন্য, সেই দেহগুলো কি জন্য রাখা ছিল আরজি করে? এগুলো পোস্টমর্টমের জন্য রাখা ছিল, এবং পোস্টমর্টমের জন্য সেই দেহগুলি পোস্টমর্টম হওয়ার আগেই সেই দেহগুলিকে দিয়ে দেওয়া হয়েছিল। অদ্ভুত বিষয় সলিল দা, দুটো সিমিলারিটি কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন আখতার আলীর সঙ্গে। এই দুর্নীতির বিরুদ্ধে আখতার আলী, যিনি আরজি করের তৎকালীন ডেপুটি সুপার ছিলেন, মুখ খুলেছিলেন, তাকে সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এই সোমনাথ দাস, তিনি ওই বেনিয়ম, তিনি মানতে চাননি, পোস্টমর্টেমের জন্য আসা দেহকে তিনি দিতে চাননি। তিনি সেইখানে যেহেতু একেবারে প্রিন্সিপালের যে নির্দেশ সেটা তিনি অমান্য করেছিলেন, তাকে প্রথমে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তাই নয়, বাঁকুড়া মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এক দ্বিতীয়, দেখুন এই আখতার আলী কিন্তু মুখ্যমন্ত্রী দফতর পর্যন্ত অভিযোগ করেছিলেন, এই যাদের দেহ শেষমেশ দেওয়া হলো তা সেই পরিবার মুখ্যমন্ত্রী দফতর পর্যন্ত অভিযোগ করেছিলেন। কিন্তু দুটো ক্ষেত্রে সিমিলারিটি এটাই যে শেষমেশ কিন্তু সবটা ধামাচাপা পড়ে গেল। না দেখো, আখতার আলীর যে দুর্নীতির যে অভিযোগ করেছিল তার বাইরেও এগুলো, তুমি দেখো বায়োমেডিক্যাল ওয়েস্ট এক্সপোর্ট হতো, অন্য দেশে এক্সপোর্ট হতো, হিউম্যান অর্গান বিক্রি করতো। তুমি ভাবতে পারবে প্রফেশনালি এই যে P7 যে ডেড বডি রাখে, টাকা নেয় তার জন্য। এখানে যদি কেউ ডেড বডি সেদিন না নিয়ে যেতে পারে, হয়তো বললো যে আমার বাড়ির কোনো লোক আসবে, যদি রাখা 50টা বেড আছে এরকম, সেইখানে ডেড বডি রেখে তার এগেনস্টে টাকা নেওয়া হতো। মানে এটা দুর্নীতির একটা কারখানা। এই দুর্নীতির কারখানা হেডেড বাই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ ইজ বিং গাইডেড বাই স্বাস্থ্য ভবন। তো ডাইরেক্টর হেলথ সার্ভিস, আপনি খেয়াল করুন, বলছেন পোস্টমর্টমের জন্য আসা দেহ যদি দেওয়া হয় এভিডেন্স নষ্ট হয়ে যাবে, এই এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে পড়াশোনার জন্য, অ্যানাটমি পরীক্ষার জন্য, একদম খালি তাই না, কাটাছেঁড়া করার জন্য, যেটা হাইলি ইলিগাল, মানে আনএথিক্যাল। এবং খালি তাই না, ইট ইজ কন্ট্রারি টু দ্য ল, এর এগেইনস্টে মামলা হতে পারে। এইগুলো সব হয়েছে। এখন তোমার এই যে FSM যে বললো, ফরেন্সিক স্টেট মেডিসিন থেকে যেটা বললো, আমি এর সঙ্গে, এবং ওর এগেনস্টে যার জন্য ও কথা শুনেনি বলে ওর এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ পোস্টেড। একেবারে পুরো বিষয়টা হচ্ছে স্বাস্থ্য ভবন কিন্তু গোটা বিষয়টা তদন্ত শুরু করেছিল, তদন্ত শুরু হলো, ডেকে পাঠানো হলো যাদের যাদের পরিবারের দেহ তাদেরকে, তারপর একেবারে থানায় অভিযোগ জানানো হলো, CMO অফিস পর্যন্ত হলো, কিন্তু তারপর সব কিছুর পেছনে একটা অদৃশ্য কারণে পূর্ণচ্ছেদ পড়ে গেল। রহস্যটা কি? দুর্নীতি এবং বেনিয়মের ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আমি বলছি কোথাও তো মনে হচ্ছে প্যান্ডোরার বাক্স এখন ছোট পড়ে যাবে। না, আমার হঠাৎ এই যে ডেড বডির ব্যাপারটা শুনে একটা সিনেমা দেখেছিলাম, মুন্না ভাই MBBS, সঞ্জয় দত্ত ডাক্তারি করতে গেছে, একটা ডেড বডি দরকার, সার্কিটকে ফোন করলো, সার্কিট সঙ্গে সঙ্গে একটা ডেড বডি, একটা লোককে মেরে নিয়ে চলে এলো।
এখানেও তাই অবস্থা। এই সন্দীপ ঘোষ হচ্ছে সেই সার্কিটের ভূমিকায় অভিনয় করছে, কিন্তু এই সঞ্জয় দত্ত মানে মুন্না ভাই MBBS-টাকে তিনি হচ্ছেন আমাদের স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যটাকেই নরকে ফেলেছেন। সিবিআই তো তদন্ত করছে, 40 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্ত শেষ জায়গায় এসে পৌঁছয়নি। আমি নিশ্চিত যে সুপ্রিম কোর্টও যেটা বলেছে তদন্ত অনেকটা সময় লাগবে। তাহলে যে সন্দীপ ঘোষের দুর্নীতি আজকে মর্গের কথা বলা হচ্ছে, আপাতত তদন্তে যা দেখা যাচ্ছে উনি ওইটাকে মগের মুলুক পেয়েছেন। আমি এটা তীব্র ধিক্কার জানাই সন্দীপ ঘোষ সম্পর্কে, এবং স্বাভাবিকভাবে আমি বলছি আমি সেটা তখন বুঝতে পারিনি যখন ন্যাশনাল মেডিকেলে আবার প্রিন্সিপাল করে পাঠানো হলো। এই সমালোচনা নিশ্চয়ই করব, যা করতে পারছি, কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে আমাদের মূল সমস্যাগুলো সমাধান করতে সবাই না প্রশ্ন তদন্ত শুরু হলো, কিন্তু তারপর সেটা শেষ হলো না কেন? চয়ন ভট্টাচার্য নির্দিষ্টভাবে যেটা বলবার সেটা হচ্ছে যে মৃতদেহ নিয়ে ব্যবসা বলুন, যা খুশি বলুন করেছেন সন্দীপ ঘোষ, যদি করে থাকেন যার সহায়তা দিয়ে করেছেন তিনি যেমন দোষী, সন্দীপ ঘোষ নিজে দোষী। এই সন্দীপ ঘোষকে যিনি দীর্ঘদিন পুষেছেন এবং প্রাইস পোস্টিং দিয়েছেন, তিনি স্বাস্থ্য দপ্তরের মাথার উপর বসে আছেন, তিনি তার থেকে বড় দোষী। অবিলম্বে তিনি সরে না যান। সন্দীপ ঘোষ করেছিল সোমনাথ দাসকে, এবং তারপর এই যে মর্গের দেহ নিয়েও যে বেনিয়মের অভিযোগ, সেটা কি নতুন কোনো দিগন্ত দুর্নীতির উন্মোচন করতে পারে? নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।